পুলিশ ফাইল। ভালোবাসা এই শব্দটির সাথে জুড়ে থাকে অনেক আবেগ, ভরসা, বিশ্বাস। কিন্তু এই ভালোবাসায় যখন চলে আসে অধিকারবোধ, ভালোবাসা হয়ে দাঁড়ায় অবসেশন। কি হয় তখন দেখব আমাদের আজকের পুলিশ ফাইলসের এই পর্বে। জুন 2020 ভোরের আলো সবে মাত্র ফুটেছে। ঠিক এই সময় ভোরের নৈশব্দকে খান খান করে শোনা গেল গুলির আওয়াজ। রিজেন্টবাগ থানা এলাকার আনন্দপল্লীর বাসিন্দাদের হতচকিত করে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। খুন হলো আনন্দপল্লীর বাসিন্দা পায়েল পুরকায়েত। কিন্তু কেন এই খুন? কেন শেষ হয়ে গেল কলেজের তৃতীয় বর্ষের মেধাবী ছাত্রী পায়েলের জীবন? উত্তর খুঁজবো। দেখুন, পুলিশের কাজই হচ্ছে জিজ্ঞেস করা, তো প্লিজ একটু কোঅপারেট করুন আমাদের সঙ্গে। আসুন স্যার, আসুন আসুন। এটা ভিকটিমের মা আর পিসি। ভয় নেওয়া হয়েছে? না মানে স্যার, ওনারা কথা বলার মতন অবস্থাতেই নেই। আমি দেখছি, তুই বাড়িটা গিয়ে ভালো করে সার্চ কর। ওকে স্যার। নমস্কার, আমি ইন্সপেক্টর অজয় মুখার্জি, এই কেসটার ইনভেস্টিগেটিং অফিসার। মেয়েটাকে মেরে ফেললো, মেরে ফেললো। আপনাদের কি কাউকে সন্দেহ হয়? মানে কারোর সঙ্গে কোনো শত্রুতা? ওইটুকু মেয়ের সাথে কার কি শত্রুতা থাকবে বলুন? মেয়েটার জীবনটা শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল। বাড়ির অন্য কারোর সঙ্গে, আই মিন পারিবারিক কোনো শত্রুতা? আমরা লোকের বাড়ি কাজ করে খাই, কারোর সাথে পাশে থাকি না। আর আমাদের মতো লোকের সাথে কারই বা কি শত্রুতা থাকবে বলুন? ভালো করে ভেবে দেখুন, হয়তো পুরনো কোনো শত্রুতা। আমরা কিচ্ছু জানি না স্যার, আমার স্বামী নেই, লোকের বাড়িতে অনেক কষ্ট করে কাজ করে মেয়েটাকে পড়াশোনা করাচ্ছিলাম। মেয়েটা চাকরি করতে চেয়েছিল স্যার, সব শেষ হয়ে গেল। কিরে, এখনো জেগে আছিস? হ্যাঁ, ওই সুমনাদির কাছ থেকে গতবারের ক্লার্কশিপ পরীক্ষার পেপারটা নিয়ে এসেছিলাম, ওটাই সলভ করার চেষ্টা করছি। যা করার কাল করবি, আজ শুয়ে পড়বি। চল। হ্যাঁ, তুমি যাও, আমি আসছি। 12:30 বাজে, এখন আর কোনো কাজ নয়। চল ওঠ, শুয়ে পড়বি। চল। মা, বিশ্রাম পরেও হবে, এখন শুধু পরিশ্রম করতে হবে, বুঝলে? আর তাছাড়া চাকরিটা যে করেই হোক আমাকে পেতেই হবে। আর আমি তোমাকে লোকের বাড়িতে কাজ করতে দেবো না মা, তুমি শুধু বিশ্রাম করবে আর কাজ করব আমি, বুঝেছো? ও ছিল আমাদের ভরসা। ও বলেছিল জানেন স্যার,
আমি চাকরি পেয়ে গেলে তোমাকে আর বেরিয়ে লোকের বাড়ি কাজ করতে দেব না। আচ্ছা, ঘটনাটা যখন ঘটেছিল আপনারা তখন কেউ বাড়িতে ছিলেন? না স্যার, আমি আর বৌদি তো রোজ ভোরে উঠে কাজে বেরিয়ে যাই, ওরা ঘুমাচ্ছিল। আর পায়েল আর দিদি এই ঘরে ছিল। দিদি? হ্যাঁ স্যার, আমার দিদি, ও হাঁটা চলা করতে পারে না। ঘটনার সময় আপনি এ ঘরেই ছিলেন? কি দেখেছেন আপনি? কোনো ভয় নেই, আমাদের সবটা আপনি খুলে বলুন। দিদি কথা বলতে পারছে না স্যার। পায়েল তো দিদির পাশেই ঘুমাচ্ছিল, ওর ওই অবস্থা দেখে দিদি কথা আর বলতে পারছে না স্যার। আচ্ছা, দিদি ছাড়া সে সময় বাড়িতে কেউ ছিল না? হ্যাঁ স্যার, বিল্টু মানে আমার ভাইপো আর আমার নাতি ছিল, ওই বড় ভাইজির ছেলে। ওরা ওরা পাশের ঘরে ঘুমোচ্ছিল, ওরা কাউকে দেখেনি স্যার। আর পায়েলের চিৎকারে আমার দিদির ঘুম ভেঙে যায়, কিন্তু ও তো স্যার স্যার স্যার, এটা বাড়ির পেছন দিকে ছোপে পাওয়া গেছে। বডিতে গুলি ছাড়া কোপানো ট্রেস ছিল না? হ্যাঁ স্যার, স্ট্যাবিং মার্ক আর শার্পেন্ডের মাপ অ্যাপারেন্টলি সেম ছিল। ওকে, এটাকে ফরেন্সিকের জন্য পাঠাও। ওকে স্যার। স্যার, রিপোর্ট আজই পাঠাচ্ছেন? আচ্ছা শুনুন, হার্ড কপিটা থ্রু মেল যেমন পাঠাচ্ছেন পাঠাবেন। কাইন্ডলি ব্যালিস্টিক রিপোর্টটা আমাকে মেল করে দেবেন। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার, উনি লালবাজার থেকে এসেছেন। কৌশিক রায়, স্পেশাল ব্রাঞ্চ, হোমিসাইড। বসুন স্যার, প্লিজ। থ্যাংক ইউ। আমি অজয় মুখার্জি, এই কেসটার ইনভেস্টিগেটিং অফিসার। ফরেন্সিক রিপোর্ট এসে গেছে? কাল পরশুর মধ্যে চলে আসবে স্যার। আমি এক্ষুনি ওখানেই ফোন করেছিলাম, ব্যালিস্টিকের একটা সফট কপি মেল করে দিতে বললাম। গুড। এখনো পর্যন্ত ফাইন্ডিংস কি? মাল্টিপল উন্ড স্যার, তবে মারা গেছে গুলিতেই। অটোপসি রিপোর্ট তাই বলছে। এই যে স্যার, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। মৃত্যুর সময় সকাল 5:30 থেকে 7টার মধ্যে। মার্ডার ওয়েপেনটা পাওয়া গেছে? এখনো না স্যার, আমরা এখনো খোঁজ চালাচ্ছি। কোনো প্রাইমারি লিড পাওয়া গেছে? সাসপেক্ট কে? আনফর্চুনেটলি না স্যার, উই আর স্টিল ইন ডার্ক। আওয়াজ পাওয়ার সাথে সাথেই পাশের বাড়ির লোকজন বেরিয়ে এসেছিল? হ্যাঁ স্যার, তাই তো বললো। খুব জোরে আওয়াজ হতে তারা ঘুম ভেঙেছিল, তারপর বেরোতে যতটুকু সময় লাগে। এইটুকু সময়ের মধ্যে আততায়ী খুন করে বাড়ি থেকে বেরিয়ে গা ঢাকা দিল, তার মানে এলাকাটা সে খুব ভালো করে জানে, রাস্তাঘাটও তার ভালো করে চেনা। ইয়েস স্যার, এবং খুনি হয়তো ভিক্টিমের কেউ পরিচিত, এই কারণেই কেউ সন্দেহ করেনি। খুনি যতই চালাক হোক, কোনো না কোনো ক্লু তো ফেলে সে যাবেই। স্যার, কোনো ক্লু পেলেন? মানে কে করেছে? এখন কে করেছে বের করতে গেলে তো আগে জানতে হবে কেন করেছে, কারণ কি। আপনার বোনের সঙ্গে কি কারোর কোনো ঝামেলা ছিল? না স্যার, সেরকম তো কিছু জানি না। কোনো পারিবারিক শত্রুতা বা আপনার বাবার সঙ্গে কারোর মনোমালিন্য? না স্যার, এই পাড়ায় তো আমরা বহু বছর ধরে আছি, কারোর সাথে কোনোদিন কোনো ছোট বড় কথা হয়নি। বোনও নিজে পড়াশুনো আর ওই কলেজ নিয়েই থাকতো, আর বাড়িতে পাড়ার বাচ্চাদের পড়াতো। ভাই দরজাটা লাগিয়ে দিস, আমি বেরোলাম। দাঁড়া, আজও সেম করছিস তাই তো? কি মা বাড়ি থাকে না বলে রোজ তোরা কি হাতির 5 পা দেখেছো না? তার মানে মানে আবার কি? রোজ তো না খেয়ে যাস তুই। কোথায় খেলাম তো এইমাত্র। হ্যাঁ দেখলাম তো, না খেয়ে তো যাচ্ছিলি, বাচ্চাগুলোকে তো এইমাত্র ছুটি দিয়েছিস। আর খেলাম দিদি আঙা, এবার কিন্তু দেরি হয়ে যাবে, আমি একদম ফার্স্ট ক্লাসটা মিস করে যাবো। একদম চুপ, এই পুরোটা খাবি তারপর যাবি কিন্তু। মা বাড়িতে থাকে না বলে রোজ তোর একই বাহানা। গলায় আটকে যাচ্ছে, আমি আর পারছি না। অল্প বাবু অল্প, কোথা থেকে যে কি হয়ে গেল। আচ্ছা, সেদিন ঠিক কি ঘটেছিল আরেকবার আমাকে সবটা গুছিয়ে বলুন তো।
কোনো কিছু বাদ দেবেন না। আমরা এ বাড়িতে ছিলাম, তখনও বিছানাও ছাড়িনি। হঠাৎ হঠাৎ ও বাড়ি থেকে ফোন এলো। কটা বেজেছিল? হ্যাঁ, মানে আপনার বাপের বাড়ি থেকে যখন ফোন এসেছিল তখন কটা বেজেছিল? কটা হবে, ওই 6:30 7টা, 7টা মতো বেজেছিল। বলো। হ্যাঁ ওই রকমই হবে, ওই 6:45 হবে। আমার শালাই আমাকে ফোন করেছিল। কি বললো? ভাই খুব ভয় পেয়েছিল, আমি ফোন ধরতেও বললো। বড়দি বড়দি একবার আয়, কি হয়েছে? জোজো বায়না করেছে? চট্টিকে মেরে ফেলেছে। কি কি বললি? চট্টি মার্ডার হয়ে গেছে। এই শোনো না, ওঠো না। কি হয়েছে? বোন। হ্যাঁ কি বলছো? আরে কি হলো, কাঁদছো কেন? আমরা সাথে সাথে ও বাড়ি যাই। ওখানে গিয়ে দেখি ঘরে রক্ত। ও বাড়িতে গিয়ে আমরা থানায় খবর দিই। মানে ফোনটা আমিই করেছিলাম স্যার। আচ্ছা আজ আমরা চলি, আপনাদের যদি কোনো কিছু মনে পড়ে থানায় জানাবেন। হ্যাঁ স্যার নিশ্চয়ই। ওই কিরে কালকে তুই ডিউটি যাচ্ছি না কেন? আর এদিকে বিষয় খুঁজছেন আর ফোনটা অফ করে গেছি। যা বাবা, কাজে যাবি না, একটু পানি বেড়ানো দরকার কি? এই যে স্যার ব্যালেন্স রিপোর্ট এসে গেছে স্যার। লোকাল মেড ওয়েপেন পাইপগান জাতীয় কিছু হবে বলে মনে হচ্ছে। হ্যাঁ স্যার, মুঙ্গেরি মাল মনে হয়। আমাদের লোকাল ইনফর্মারদের মোবিলাইজ করে দিয়েছি। কোনো না কোনো ঠেক থেকে তো জানা যাবে নতুন কে মাল তুলেছে। আই ডাউট। কেন স্যার? দেখুন এইটা দেখুন, এখানটা দেখুন। ভিকটিমের বডিতে কোনো বুলেট পাওয়া যায়নি, কিন্তু যে বল ট্রেস করা হয়েছে সেটা মুঙ্গেরির কাটা মালে পাওয়া যায় না। আমার ধারণা ওয়েপেন কাস্টমাইজড, উনি নিজেই বানিয়ে নিয়েছিল, মার্কেটের অ্যাভেলেবেল মাল নয়। চা ভাবলাম একটা লিড পাওয়া গেল, কি করবো স্যার? ইনফরমারদের নোগো করে দেবো? এখনই না করার দরকার নেই। ওয়েপেন কাস্টমাইজড হলেও মেটেরিয়াল কোন মার্কেট থেকে তুলেছে সেটা আমাদের খোঁজ করতে হবে। কিন্তু ম্যাটেরিয়াল যদি কলকাতার মার্কেট থেকে না তোলা হয় স্যার, কিভাবে প্রসিড করব? কোনো সাসপেক্ট নেই, কোনো মোটিভ বোঝা যাচ্ছে না। মোটিভ তো থাকবেই, মোটিভ ছাড়া ক্রাইম হয় না, আর এই মোটিভটাই আমাদের খুঁজে বার করতে হবে। কিন্তু কিভাবে স্যার? বাড়ির লোকদের জেরা করে তো কোনো ক্লু পাওয়া গেল না। আবার কথা বলতে হবে, এবার আমি বলবো। উনি লালবাজার থেকে আসছেন, হোমিসাইড ডিপার্টমেন্টের স্পেশাল অফিসার। এই কেসটার ব্যাপারে আপনাদের কাছে কিছু প্রশ্ন করতে চান। আমরা যা জানি সবই তো বলেছি, এতদিন হয়ে গেল, আমরা কি বিচার পাবো না স্যার? অবশ্যই পাবেন, পুলিশ আপনাদের সহযোগিতা করার জন্যই আছে। কিন্তু আমাদের সুষ্ঠুভাবে কাজ করতে গেলে আপনাদের সহযোগিতাও যে আমাদের চাই। আমাদের কি করতে হবে বলুন স্যার? কিছু প্রশ্ন করব। আপনাদের হয়তো বিরক্ত লাগতে পারে যে বারবার একই কথা বলছেন, কিন্তু বিশ্বাস করুন, বারবার একই কথা বললে হয়তো তার মধ্যে থেকে এমন কোনো তথ্য বেরিয়ে আসে যে যেটা হয়তো আগে মনে পড়েনি। আপনাদের যা প্রশ্ন করার আছে করুন স্যার, শুধু আমার মেয়ের খুনিকে খুঁজে বের করুন, ওকে শাস্তি দিন। সেদিন মানে ঘটনার দিন আপনারা শেষবার কখন পায়েলকে জীবিত দেখেছিলেন? ভোরে কাজে বেরোবার সময়। কটার সময়? সময়টা মনে আছে? ওই 6টা সোয়া 6টা হবে। রোজই ওই সময় আমি আর ঠাকুরজি কাজে বেরোই। সেদিনও কাজে বেরোবার আগে ঘরে ঢুকেছিলাম, খিড়কির চাবিটা নিলাম। পায়েল তখন জেগেছিল? না স্যার, ঘুমোচ্ছিল। দিদিও, পাশের ঘরে আমার ছেলে আর নাতি ছিল। আমরা যে সময় বেরোই সেই সময় ওরা রোজই ঘুমায়। সবাই ঘুমোয়? তাহলে আপনারা কাজে বেরোলে দরজা আটকায় কে? দরজা তো খোলাই থাকে, আমরা বেরিয়ে গিয়ে বাইরে থেকে দরজাটা টেনে দিই। আচ্ছা, আপনাদের পরিবারের লোকজন ছাড়া আর কে কে জানে যে আপনারা কাজে বেরিয়ে গেলে পরে আপনাদের খিড়কির দরজা খোলা থাকে? বাড়ির লোক ছাড়া তো কারোর জানার কথা নয়। হ্যাঁ, আমাদের জামাই জানে অবশ্য। আমার বড় মেয়ে আর জামাই
এই পাড়াতেই থাকে, ওই তো দুটো বাড়ি ছেড়ে। স্যার, জামাইয়ের সঙ্গে কোনো ঝামেলা নেই তো, মানে ওই পণ সংক্রান্ত? আচ্ছা, আপনাদের জামাইয়ের সঙ্গে সম্পর্ক কেমন? মানে কোনো শত্রুতা, মানে এই পণ টন নিয়ে? মোহন সেরকম ছেলেই নয়, আর তাছাড়া পণের ব্যাপারে তো মোহন আমাদের জামাই হলেও না ছেলেরই মতো, খুব ভালো ছেলে, ছোট থেকে চিনি ওকে। আর পাড়ারই ছেলে, আর পূজার সাথে তো ভাব করেই বিয়ে হয়, খুব ভালো। আর বিয়ের সময়ও কোনো কিচ্ছু চাইনি। তার মানে আপনারা বললেন যে আপনাদের বড় মেয়ে নিজের পছন্দে বিয়ে করে। আচ্ছা, আপনার ছোট মেয়ের এরকম কোনো অ্যাফেয়ার ছিল? মানে বন্ধু, বিশেষ কোনো বন্ধু? বন্ধু মানে একটা ছেলে আসতো বাড়িতে, আমার বড় জামাইয়ের বন্ধু ছিল, পায়েলকে বিয়ে করতে চাইতো। পায়েল তাতে রাজি ছিল? বয়সের মেয়ে স্যার, বুঝতেই তো পারছেন, প্রথম দিকে একটু ছিল, কিন্তু ছেলেটা একদম ভালো ছিল না, তাই পায়েল ওকে নিজেই আসা যাওয়া করতে বারণ করে দিয়েছিল। কি নাম ছেলেটার? দিব্যেন্দু। ঠিকানাটা দিন। ঠিকানা তো তেমন কিছু জানি না স্যার, নতুন পল্লীতে থাকতো। রাস্তার নাম? রাস্তার নামটাম তো এখানে হয় না, কলোনি এরিয়া তো, তবে ওই নতুন পল্লী, মন্টু চায়ের দোকানের পাশে, এইটুকুই জানি। মন্টুর চায়ের দোকান। তুমি মন্টু? হ্যাঁ স্যার। কি হয়েছে? দিব্যেন্দু কেন? দিব্যেন্দু? দিব্যেন্দু বলে স্যার ওই নামে তো কাউকে। মনে করার চেষ্টা করো, এলাকার ছেলে, এলাকায় চায়ের দোকান চালাচ্ছ, আর এলাকার লোকজনকে চেনো না? বিশ্বাস করুন স্যার, চিনি না। এলাকার পাবলিক আমার রোজগারের খোঁজ দেয়, আর নাম তো ভুল হবে না স্যার। বলছি স্যার, কোনো ডাক নাম আছে? দিব্যেন্দু হালদার। হালদার? হালদার বলে স্যার একটা বাড়ি আছে এখানে। বলছি স্যার, দেখছেন 12-3 ওই বাড়ি। ওই বাড়ি স্যার একটা ছেলে রকি বলে আছে, কিন্তু ওর ভালো নাম দিব্যেন্দু কিনা বলতে পারবো না স্যার। কিন্তু স্যার ওকে তো আজ পাবেন না স্যার। পাবো না মানে? কাল থেকে নেই স্যার। কোথায় গেছে ঠিক জানি না স্যার, মনে হয় হাওড়ায় গিয়েছে। আমার স্ত্রীকে হালদার গিন্নি বলেছিল ওনার বৌমার সাথ, মনে হয় হাওড়ায় গিয়েছে স্যার, ওনার বৌমার বাপের বাড়ি। কি কেস স্যার, ওদেরকে খুঁজছেন? আচ্ছা, ওদের বাড়ি কোনো লোকজনকে দেখতে পেলে থানায় একটা ফোন করে জানাবে। ফোন নাম্বারটা নাও। ঠিক আছে, আসবো স্যার? আরে আসুন আসুন, বসুন। আপনার বাড়িতে ফোন করেছিলাম। হ্যাঁ, বউ আমায় বললো যে আপনি দেখা করতে বলেছিলেন। কি ব্যাপার বলুন তো স্যার? আপনার শালীর মার্ডারের ব্যাপারে কিছু প্রশ্ন করার ছিল। কিন্তু স্যার, আমরা তো যা জানি সবই। বলেননি? দিব্যেন্দু হালদারকে চেনেন নিশ্চয়ই? হ্যাঁ স্যার, আমার বন্ধু ছিল, এখন আর কোনো যোগাযোগ নেই। কেন? পায়েল মানে আমার শালিকে নিয়ে একটা ঝামেলা হয়েছিল শ্বশুরবাড়িতে, আমি দীপেন্দুর জন্য মুখ দেখাতে পারছিলাম না। খুলে বলুন। দীপেন্দু আর পায়েলের একটা সম্পর্ক গড়ে উঠেছিল স্যার। কতদিন আগে? নিশ্চিত করে বলতে পারবো না স্যার, তবে আমার বিয়ের সময় আলাপ হয়েছিল ওদের, সম্ভবত তারপরেই। আচ্ছা, ওই দিব্যেন্দুর সঙ্গে আপনার আলাপ কিভাবে? আমার স্কুলের বন্ধু স্যার, তবে ক্লাস 8-এ ফেল করার পর ও পড়াশোনা ছেড়ে দেয়, তারপর ড্রাইভিং শিখে গাড়ি চালাচ্ছিল। তার মানে স্কুল ছাড়ার পর আপনার সঙ্গে বেশ কিছুদিন যোগাযোগ ছিল না? না না স্যার, ছিল তো। ও তো আমাদের পাশে পাড়াতেই থাকতো, আমাদের পাড়ায় ফুটবল খেলতেও আসতো, আমাদের গ্রুপটার সঙ্গে মেলামেশাও করতো। সেই জন্য তো স্যার বিয়েতে নেমন্তন্ন করেছিলাম, আর সেটাই হলো স্যার কাল। কখন যে ওরা, আমরা বুঝতেও পারি। আচ্ছা, কতদিন আগের ঘটনা? মানে আপনার বিয়ে? তা স্যার 7 বছর হলো। 7 বছর? এত লম্বা সময় ধরে আপনারা ওদের সম্পর্কটা বুঝতে পারেননি? আসলে স্যার ব্যাপারটা আমাদের মাথাতেই আসেনি। আমরা তো ব্যাপারটা জানতে পারলাম পায়েল কলেজে ভর্তি হওয়ার পর। দীপেন্দুর সাথে দেখা করতো, ওরা দুজন একসঙ্গে ঘোরাফেরাও করতো। এত বুঝেই বা কি হবে শোনা, করবো তো সেই বিয়ে, সংসার। আর তাছাড়া তুমি ফেল করলেও আমি তোমাকে এই একই রকমই ভালোবাসবো শোনা। দেখো, আমি কিন্তু এক্ষুনি বিয়ের কথা ভাবছি না। মানে এই, তুমি আমাকে বিয়ে করবে না তো কি আমার সাথে টাইম পাস করছো? আমি কি তোমাকে বলেছি যে তোমাকে আমি বিয়ে করব না? আমি বলেছি আমি এখন বিয়ে করতে পারবো, আমি আগে গ্রাজুয়েশনটা কমপ্লিট করি, তারপর একটা চাকরি পাই, তারপর বিয়ে করব। ঠিক আছে, পড়াশোনা করছো, গার্লস কলেজ, ঠিক আছে, কিন্তু এই চাকরি বাকরি সিন না চলবে না। কেন?
কেন মানে? আমার বউ বাসে মেট্রোতে অন্য পুরুষের সাথে গা ঘষাঘষি করে অফিসে যাবে, আর তারপরে ওই অফিসে গিয়ে অন্যান্য পুরুষদের সাথে গা ঢলাঢলি করবে, ওসব আমার বাড়িতে চলবে না। অফিসে কিন্তু মানুষ কাজ করতে যায়, ঢলাতে যায় না। আর তাছাড়া পুরুষ সহকর্মী ব্যাস, আমি যখন একবার বলে দিয়েছি আমার বউ চাকরি করবেন না, মানে চাকরি করবেন না। বিয়ে কি ঠিক হয়ে গেছিল? না স্যার, কথাবার্তা এগিয়েছিল, সেটাও স্যার দীপেন্দুর আগ্রহে। দিব্যেন্দুর আগ্রহে? মানে আপনার শালি? ওর প্রথমে আগ্রহ ছিল, পরে স্যার মোহ কেটে যায়। আসলে পড়াশোনা জানা মেয়ে তো, দীপেন্দুর কথা বলার ধরন যা, ওকে আর স্যার পছন্দ করছিল না। আচ্ছা, এটা কি দিব্যেন্দু বুঝতে পেরেছিল? মানে এই যে পায়েল আগ্রহটা হারিয়েছে? হ্যাঁ, বুঝেছিল, খুব ঝামেলাও করেছিল। দীপেন্দু স্যার ছেলেটা আসলে নাসরবান্দা টাইপের। পায়েলের আগ্রহ কমে গেল, দীপেন্দু কিন্তু ওই বিয়ে বিয়ে করে খেপে উঠেছিল। এমনকি আমার শ্বশুরবাড়ি এসে কথাও বলেছিল। চল, এই সকাল সকাল আমাদের পাড়ায় কি ব্যাপার? আরে তোর কাছেই তো আসছিলাম, চল চল। চল মানে কোথায়? আরে তোর শ্বশুর বাড়ি, তোর শাশুড়ির সাথে কথা বলে আসি। চল চল চল। দাঁড়া দাঁড়া, শাশুড়ির সাথে কথা বলি মানে কি ব্যাপারে? আরে আমাদের বিয়ের ব্যাপারে, আমার আর পায়েলের। দূর শালা, আরে এরকম বমকে গেলি কেন? আরে তুই আমার ভাইয়েরা ভাই হবি ভাই, চল চল। আরে না না, গিয়ে কোনো লাভ নেই। কেন? শাশুড়ি কাজে বেরিয়ে গেছে। তুই এক কাজ কর, রোববার আয়। রোববার? হ্যাঁ। আচ্ছা, তো অনেক দেরি। আরে হ্যাঁ রে বাবা, এইসব কথাবার্তা ভুটপাট করলে হয় না। আর তুই যদি দুম করে ওদের বাড়ি চলে যাস, কেসটা কেচে যাবে। বলছিস? হ্যাঁ, আগে আমাকে কথা বলতে দে, আমি ও বাড়িতে কথা বলে রাখি, তুইও বাড়িতে কথা বল, রোববার বসে যাবে। চল, তাই হোক। দাঁড়া, বউকে বলি এইসব কেস হেড অফিসের উপর ছেড়ে দেওয়া ভালো। হ্যালো। আচ্ছা, ব্যাপারটা শোনার পর আপনার শাশুড়ির রিয়াকশন কি ছিল? খুব যে আগ্রহ ছিল পায়েলের বিয়ের ব্যাপারে তা নয়। পূজা মানে আমার বউই বলেছিল যে দীপেন্দু আমার পরিচিত বন্ধু, হয়তো সেই জন্যই কথা বলতে রাজি হয়েছিলেন উনি। বলো কি বলবে? মোহন আপনাদের? হ্যাঁ, ও যা বলার বলেছে, এবার তোমার মুখ থেকেই শুনি। আসলে আমি আর পায়েল মানে। হ্যাঁ বুঝলাম, তুমি আর পায়েল, কিন্তু এসব কথা তো বাড়ির গুরুজনদের বলার কথা। তোমার বাড়িতে কেউ নেই? হ্যাঁ আছেন, মা বাবা, বোনের বিয়ে হয়ে গেছে, তো ওনারা আসবেন, কিন্তু আপনাদের মতামতটা। তুমি কি করো বাবা? গাড়ি চালাই। কোন অফিসে? অফিসে না, একজনের পার্সোনাল। ওই নতুন বাজারে বিশ্বাসদের চেনেন? বড় একটা কাপড়ের দোকান আছে, শ্রীদুর্গা বস্ত্রালয়। হ্যাঁ হ্যাঁ চিনি তো, ওদের তো একটা বাসও চলে শুনেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি ওনার পার্সোনাল গাড়ি চালাই। তা কত পাও? ঠিকঠাকই পাই, আমাদের তিনজনের সংসার অসুবিধা হয় না। এখন তো নয় তিনজনের, কিন্তু বিয়ের পর তো চারজনের হবে। তা তোমার বাবা কি করেন? নিজেদের বাড়ি না ভাড়া? ওসব কথা এখন থাক না ঠাকুরজি, এক্ষুনি তো আর বিয়ে হচ্ছে না। আগে পায়েলের পড়াশুনো শেষ হোক, তারপর চাকরি বাকরি করুক, তারপরে না হয়। পায়েল বলেছে যে ও চাকরি না পেলে বিয়ে করবে না। আরে গাছে না উঠতে এক কাজই, আরে পরীক্ষাটা আগে শেষ হোক, তারপর নয় আমাদের পায়েল ঠিক করবে কি করবে না করবে। আর ততদিনে তুইও বাড়িতে একটু কথাবার্তা বলে রাখ। কথায় আছে লাখ কথা না হলে নাকি বিয়ে হয় না, এখন তো সবে কথা শুরু হলো। পায়েল, পায়েল কি হলো? এত করে ডাকছি, দাঁড়া না, ফোন করছি, ফোন রিসিভ করছো না, কি হয়েছে তোমার? আরে কথা বলছো না কেন? কিছু বলার নেই তাই। কিছু বলার নেই মানে? এই কিছু বলার নেই মানেটা কি? আজ তোমাকে উত্তর দিতেই হবে, তুমি বিয়েটা করবে কি করবে না বলো। আমি তো তোমাকে আগেই বলেছি, চাকরি না পেলে আমি বিয়ে করতে পারবো না। আবার সেই চাকরি? এই তোমার এই ফাটা রেকর্ডটা কদিন চালাবে? তোমাকে কতবার বলতে হবে যে চাকরি বাকরি করাটা চলবে না? আশ্চর্য, আমি কি করব সেটাও তুমি ঠিক করে দেবে নাকি? চাকরি তো আমি করবই, কষ্ট করে পড়াশোনা শিখছি। ব্যাস বুঝে গেছি, তুমি খুব শিক্ষিত আর আমি ক্লাস 8 ফেল। আমাকে বিয়ে করতে তোমার প্রেস্টিজে লাগছে। আবার ফালতু বকছো তুমি। আচ্ছা, আমি এখন ফালতু? তুমি কি ভাবো তোমার এই পড়াশোনা চাকরি বাকরি নাটক আমি বুঝি না? পয়সাওয়ালা, পড়াশোনা জানা, ছেলে ধরার ধান্দা না? এই শোনো, আঙুলটা নিচে।
তোমার মতো শিক্ষিত মেয়ে না হাজার হাজার আছে, কেউ পাত্তাও দেয় না। তুমি আজ আমাকে কাটিয়ে দিচ্ছ না, দুদিন পর দেখবে তোমাকেই আমার কাছে ফিরতে হবে। লিখে নিও। আচ্ছা, এই ঘটনার পর দিব্যেন্দু কি আপনার শালীর সঙ্গে আর যোগাযোগ করেছিল? হ্যাঁ স্যার, রেখেছিল। এভাবেই চলছিল ওদের সম্পর্ক। দিব্যেন্দু এসে মেজাজ দেখিয়ে চলে যেত, দুদিন পর এসে আবার সরি বলতো, কিছুদিন পর সেই একই জিনিস আবার করতো। আচ্ছা, কি নিয়ে ঝামেলা করতো? শুধু কি এই চাকরি সংক্রান্তই? না না স্যার, শুধু চাকরি নিয়ে নয়, পায়েল কোনো ছেলের সঙ্গে কথা বললেই খেপে যেত, কোথাও বেড়াতে গেলেও খেপে যেত। আসলে স্যার ও তো পড়াশোনা করার ছেলে নয়, তাই পায়েলের পড়াশুনো তারপরে চাকরি করার ইচ্ছে এগুলো সহ্য করতে পারছিল না স্যার। আচ্ছা, তারপরেও কি সম্পর্কটা ছিল? ওই স্যার চলছিল কোনোভাবে জোড়াতালি দিয়ে, যে কদিন চলে। তবে ইদানিং মনে হয় সম্পর্কটা কেটে গেছিল স্যার, কারণ দিব্যেন্দুকে আর পাড়ায় দেখতাম না, আর পায়েলও তো কিছু বলেনি। আচ্ছা, দিব্যেন্দুকে এর মধ্যে দেখতে পেলে থানায় একটা খবর দেবে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই। আজ তাহলে আমি আসুন। হ্যালো বাবা, কোথায় তুই? এটা কোথাকার নাম্বার? আরে এটা একটা পিসিও। কোথাকার পিসিও? তুই কোথা থেকে কথা বলছিস? আর এই মোবাইলটা সুইচ অফ রেখেছিস কেন? আরে আমার ফোনটা অফ হয়ে গেছে, চার্জ আনতে ভুলে গেছি, চার্জ দেওয়া হয়নি। একটা খবর তো দিবি। সেই শনিবার থেকে ফোনে পাচ্ছি না, কোথায় আছিস তাও জানি না। আরে আমি তো মাকে বলে এলাম আমি হাওড়া আসবো। হাওড়া? তোর মা আর আমি গেল রোববার হাওড়া থেকে ঘুরে এলাম, তুই তোর হাওড়ায় যাসনি? কি ব্যাপার বলতো? তুই হাওড়া যাওয়ার নাম করে কোথায় গেছিস? আরে আমি তো বন্ধুর বাড়ি এসেছি, ছাড়ো না। আচ্ছা বলছি, তোমরা গেছিলে কেন হাওড়া? তোর শ্বশুর ফোন করেছিল, বৌমার একটু শরীর খারাপ হয়েছিল, তোকে ফোনে না পেয়ে আমাকে ফোন করলো। এখন ঠিক আছে? হ্যাঁ, এই হঠাৎ একটু প্রেশারটা বেড়ে গিয়ে। তুই একবার যা বাবা, এই সময় বৌমার একটু খেয়াল রাখা দরকার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলছি, শোনো না, বলছি আমাকে কেউ খুঁজতে এসেছিল? খুঁজতে? না তো। ও হ্যাঁ, ওই মনোজ বলছিল পাড়ায় নাকি পুলিশ এসেছিল ওই মন্টুর দোকানে। পুলিশ? হ্যালো হ্যালো দিব্যেন্দু, হ্যালো স্যার, একজন আপনার সাথে দেখা করতে চাই। পাঠিয়ে দাও। আসুন স্যার। আসুন, নমস্কার স্যার। বসুন। নমস্কার স্যার, আমার নাম মাধব মুক্তি, আমার বাড়ি নতুন পল্লীতে। পাড়ার লোকের কাছে শুনলাম আপনারা নাকি দিব্যেন্দু হালদারকে খুঁজছেন। চেনেন নাকি? বিলক্ষণ, আমাদের পাড়ারই ছেলে, তার চাকরিটা আমিই করে দিলাম ওই বিশ্বাসবাবুদের। আচ্ছা, শেষ কবে ওকে দেখেছেন? গেল হপ্তাহে স্যার, শনিবার, খালপাড়ে। দিব্যেন্দু না? এ দিব্যেন্দু, কিরে কাল থেকে তুই ডিউটি যাচ্ছিস না কেন? হ্যাঁ, আর এদিকে বিশাবু খুঁজছেন, ফোনটা অফ করে রেখেছি। আপনাকে দেখি? হ্যাঁ স্যার, আমি তো অবাক, পরে শুনলাম আপনারা ওকে খুঁজছেন। কি ব্যাপার বলুন তো স্যার? মানে আমার সুপারিশেই তার চাকরিটা হয়েছে, তো এবার কোনো যদি গন্ডগোল হয়। কি যেন একটা জলে ফেলেছিল। ফেলেছিল? আচ্ছা, কি ফেলেছিল দেখেছিলেন? না স্যার, কাগজে মোড়া ছিল, এরকম একটা সাইজের হবে। স্যার, আপনার অনুমানটাই সত্যি স্যার, ওয়েপেনটা সত্যিই মুঙ্গেরির কাটা বন্দুক নয়। বুলেটের উনটা দেখে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। পেনিট্রেশন খুব বেশি নয়, কিন্তু সিভিয়ার টিস্যু ড্যামেজড। বাই দ্য ওয়ে, ফরেনসিক রিপোর্ট চলে এসেছে? এখনো আসেনি স্যার, তবে আশা করছি আজকালের মধ্যে পেয়ে যাব। ফরেনসিক রিপোর্টে স্যার। আরে তো উত্তেজিত কেন? মনে হচ্ছে নতুন কিছু এসছে। হ্যাঁ স্যার, এই দেখুন স্যার, ভিকটিমের বাড়ি থেকে পাওয়া স্ক্রু ড্রাইভার আর খাল থেকে পাওয়া পাইপ গান দুটোরই ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে গেছে, আর ব্লাড গ্রুপও। এছাড়াও দুটো ওয়েপনেই ভিকটিমের ব্লাড রয়েছে। কেসটাই কি আনা গেছে স্যার, এবার সাসপেক্টকে ট্রেস করতে পারলেই। সাসপেক্টের বাড়ির উপর নজর রাখছেন তো? হ্যাঁ স্যার, আমতা পুলিশের সঙ্গে কথা বলেও দিব্যেন্দু শ্বশুর বাড়ির সামনে দুজন প্লেন ড্রেসে পুলিশ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আমি একটা ওয়ারেন্ট ইস্যু করছি, সাসপেক্টের বাড়ি তল্লাশি করতে হবে। সাসপেক্টের ব্যবহার করা কোনো জিনিসের সাথে
যদি আমাদের ওয়েপেনের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে যায় তাহলে কিন্তু সেটাই হবে আমাদের কোর্টের প্রাইমারি এভিডেন্স। আপনারা ওয়ারেন্ট আছে, আপনার বাড়ি তল্লাশি করা হবে। তল্লাশি? আপনার ছেলে দিব্যেন্দু কোথায়? কেন আপনারা বাবুর খোঁজ করছেন কেন? যা জিজ্ঞেস করেছি তার সঠিক জবাব দিন। এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও শুরু করো। স্যার আপনাদের কোনো ভুল হচ্ছে স্যার। বাবু খুব ভদ্র ছেলে স্যার, আপনি পাড়ায় গিয়ে জিজ্ঞেস করুন, সবাই বলবে। ওর মতো ঠান্ডা ছেলে একটাও নেই, ও কিছু করেনি স্যার। আপনার ঠান্ডা ছেলে তো ঠান্ডা মাথায় একজনকে খুন করেছে। ভদ্রভাবে জিজ্ঞেস করছি, ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছেন বলুন। জানি না স্যার, ও বাড়িতে কিছু বলে যায়নি। একদম বাজে কথা বলবেন না। সত্যি বলছি স্যার, আমরা কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। ওই শনিবার শ্বশুর বাড়ি যাবে বলে বাড়ির থেকে বেরোলো, কিন্তু সেখানে যায়নি। তারপরে মঙ্গলবারে ফোন করে বললো ও কোন এক বন্ধুর বাড়িতে আছে। বন্ধুর বাড়ির ঠিকানা দিন। তা তো জানি না স্যার, ওকে কিছু জিজ্ঞেস করার আগেই ফোনটা কেটে দিল। বেশি চালাকি করার চেষ্টা করবেন না। আপনার ছেলে তো খুনের দায়ে জেলে যাবেই, আর তার সাথে আপনারাও যাবেন কনস্পিরেসির জন্য। সত্যি এর থেকে বেশি কিছু জানি না স্যার, এরপরে জানলে গিয়ে থানায় বলে আসবো। কোনো খবর পেলেই সোজা থানায়, কথাটা মনে থাকে যেন। স্যার, এটা সার্চ করে ড্রয়ার থেকে পেলাম। ফরেনসিক থেকে কোনো খবর এসছে? আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম স্যার। বসুন স্যার। থ্যাংক ইউ। একটা মেজর ব্রেক থ্রু হয়েছে। সাসপেক্টের বাড়ি থেকে পাওয়া পেন ড্রাইভ আর ওয়েপেনের যে ফিঙ্গারপ্রিন্ট দুটোই ম্যাচ করে গেছে স্যার। এক্সেলেন্ট, স্ট্রং এভিডেন্স পাওয়া গেল। মাল্টিপল এভিডেন্স স্যার। ফরেনসিক টিম পেন ড্রাইভটাকে ওপেন করেছিল, বেশ কিছু ভিডিও পেয়েছে। কিসের ভিডিও? পাইপ গান বানানো ভিডিওগুলো সবটাই স্যার ইন্টারনেট থেকে ডাউনলোড করা, ওই টিউটোরিয়াল বলতে পারে। সাসপেক্ট এগুলো দেখেই নিজের হাতে এই মার্ডার ওয়েপেনটা বানিয়েছিল বলে মনে হচ্ছে স্যার। দেখুন, আমাদের হাতে যে এভিডেন্স এসেছে তাতে করে আপনাদের মেয়ের বন্ধুই দিব্যেন্দুই খুনি বলে আমাদের মনে হয়। আমি জানতাম ওই ছেলেটাকে আমার প্রথম থেকেই ভালো লাগেনি। রকচটা, কথাবার্তার কোনো ছিরি নেই। এগুলো তো যথেষ্ট স্ট্রং মোটিভ নয়। একজন রকচটা বলেই যে খুন করবে এটা তো আদালত মেনে নেবে না। তাছাড়া দিব্যেন্দু যে খুন করেছে এটা আদালতে প্রমাণ করতে গেলে আমাদের হাতে স্ট্রং মোটিভ, স্ট্রং এভিডেন্স দরকার। এভিডেন্স আছে, আমাদের দরকার মোটিভ, মানে কারণ। কারণ তো আছে, ওই পায়েল ওকে বিয়ে করতে চায়নি, আর সেই আগেই। কিন্তু দিব্যেন্দু তো বিবাহিত, আমরা জেনেছি দিব্যেন্দু বিয়ে করেছে, ওর স্ত্রী অন্তঃসত্ত্বা। তাহলে কি পায়েলকে বিয়ে করতে না পারার বদলা এতদিন পরে? বিয়ের পরেও বিরক্ত করতো তো। পায়েল সম্পর্ক না রাখতে চাইলে কি হবে? ও তো কিছুতেই ছাড়তে চাইতো না। আর জানেন, বোনের ফোনও ধরতো না, এমনকি কলেজে যাওয়ার রাস্তাও চেঞ্জ করে দিয়েছিল। কিন্তু এই দিব্যেন্দু একবারে চীনের জোকের মতো ওর পিছনে লেগেছিল। বোনকে ভয় দেখাতো, জোর করতো, একবার তো রেগে ফোনও ভেঙে দিয়েছিল। আপনারা এতদিন পুলিশে কিছু জানাননি কেন? পুলিশে যাবো স্যার, আমরা ছাপোষা মানুষ, লোক জানাজানি হবে, বদনাম হবে। আর বোন নিজেও পুলিশে যেতে রাজি ছিল না স্যার। কিন্তু কেন? মারা জানে না। বোন আবার ওই দিব্যেন্দুর কথা বিশ্বাস করেছিল, আর ওদের সম্পর্কটা আবার জোড়া লেগেছিল। বিশ্বাস করো, আমি তোমাকেই ভালোবাসি। বিশ্বাস? তোমাকে আমি কিছুদিন অপেক্ষা করতে বলেছিলাম, তোমার তস হইল না, তুমি বিয়ে করে ফেললে। এখন বিশ্বাস করতে বলছো কোন মুখে তুমি? ভুল হয়ে গেছে, মায়েরই বলছি, বাড়ি চাপে বিয়ে করতে হয়েছে। আসলে আমি তোমাকেই ভালোবাসি। পারুল আমার নামেই বলবো, আসলে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। মানে কোনো সম্পর্ক নেই। কোনো সম্পর্ক নেই? না, কোনো সম্পর্ক নেই। আমি এখনো তোমাকে আমার নিজের স্ত্রী হিসেবে ভাবি। তুই এসব জানতিস? আমাদের বলিসনি কেন? জানতাম মা, কিন্তু বোন আবার নিজেই ওর সম্পর্কটা ভেঙে দিয়েছিল। তুমি শুধু আমাকেই ভালোবাসো, তাই না? আমাকেই নিজের স্ত্রী বলে ভাবো? চুপ, একদম মিথ্যা কথা বলবে না তুমি। তুমি আমাকে নিজের স্ত্রী বলে ভাবো, আর তোমার বাচ্চার মা হচ্ছে পারুল। আরে ওটা অ্যাক্সিডেন্ট। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বুঝিয়ে বলছি। তুমি আমাকে কি বুঝিয়ে বলবে? নিশ্চয়ই বানিয়ে বানিয়ে আরো মিথ্যা কথা বলবে, তাই না? শোনো,
তোমার সাথে না আমি আর কোনো যোগাযোগ করতে চাই না। একদম আমাকে ফোন করবে না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাড়িতে যাচ্ছি। খবরদার না, তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছি, কিন্তু আর নয়। একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, তুমি যতই চেষ্টা করো তুমি আর কোনোদিনও আমায় পাবে না। আমি না পেলে তোমাকে আর অন্য কারো হতে দেব না। খবরটা পাকা তো? হ্যাঁ স্যার, দিব্যেন্দুর ওয়াইফের ফোনটা ট্যাপ করা হয়েছিল। কাল ওর বইয়ের ডেলিভারি আছে, তাই দিব্যেন্দু আজ আসবে। গুড। আপনাদের ফোর্স রেডি আছে? হ্যাঁ স্যার, আমরা রেডি আছি। স্যার, রাস্তার মুখে কাউকে দেখা গেছে। আমতা ফোর্স ইনফর্ম করলো, বললো এদিকেই আসছে। দিব্যেন্দুই হবে, তুমি সবাইকে অ্যালার্ট করে দাও। চার্জ করতে বলবো স্যার? না, এখনই চার্জ করবেন না, আগে দিব্যেন্দু আসুক। আমি না বলা অবধি চার্জ করবেন না। যান, আপনারা পজিশন নিন, বি অ্যালার্ট। আপনি ওদিকে যান। Hands up! দিব্যেন্দু হালদার। পায়েল মজুমদারের মার্ডার কেসে তোমাকে গ্রেফতার করা হলো। স্যার আমি স্যার না স্যার। ডিজাইনবাগ থানা এবং লালবাজার হোমিসাইড ডিপার্টমেন্টের তৎপরতায় ধরা পড়ে দিব্যেন্দু। নিজের অপরাধের শাস্তি সে পাবে। আমরা পুলিশ ফোর্সের টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাই সেই সব অফিসার এবং কর্মীদের যাদের নিরলস প্রচেষ্টায় দ্রুত নিষ্পত্তি হয় অপরাধের। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।